পার্শ্ববর্তী দেশ ভারতের একটা অভ্যাস আপনারা সবাই জানেন যে সেখানকার কেউ যখন বাজার করতে যায় তখন ফিস হিসেবে তারা জিনিসপত্র কিনে। যেমন ধরেন গরু মাংস কিনতে গেছে, তারা 3 পিস 4 পিস 5 পিস মানুষ হিসাবে তারা জিনিসপত্র কিনে। ধরেন আজকে 4 জন মানুষ আছে, 4 জন 2 পিস করে খাবে, তারপরে 8 পিস কিনবে। এই 8 পিস যতটুকুই হয় ততটুকুতেই তারা কিনবে। তো এরকম শুধু গরুর মাংস না, মুরগির মাংস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তারা খুবই হিসাব নিকাশ করে কেনে, যেটাকে আমরা আমাদের বাঙালিয়ানা ভাষায় কিপটামি বলে থাকি। যদিও পরিবর্তিত যে প্রেক্ষাপট, এখন মানুষের যে অর্থনৈতিক দুর্দশা, অর্থনৈতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমরা বর্তমান বাংলাদেশেও কিন্তু এর একটি প্রতিফলিত রূপ দেখতে পাই। দেখেন, সম্প্রতি স্বপ্ন নামে যে সুপার শপে আমরা দেখেছি যে গরু মাংস 5 পিস গরু মাংস সাথে 3 টুকরো আলু, 10 পিস গরু মাংস সাথে 4 টুকরো আলু, একটা কম্বো প্যাকেজ বিক্রি করা হচ্ছে। কোনোটির মূল্য 100 টাকা, কোনোটির মূল্য 150 টাকা, যেটি যারা মধ্যবিত্ত তাদের জন্য একটা ভালো দিক, যারা ব্যাচেলর থাকেন তাদের জন্য একটা ভালো দিক, যারা বহুদিন গরুর মাংস খাননি বা একটু গরু মাংস খেতে ইচ্ছে করছে কিন্তু আপনার পকেটে 100-200 টাকা আছে, তাদের জন্য এটা খুবই একটা একটা বিশাল একটা সুযোগ। অন্যদিকে আমরা যেটা দেখি যে গরুর মাংসের যে দাম পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের তুলনায়, ভারত, নেপাল, ভুটান, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর তুলনায় গরুর মাংসের দাম অনেক বেশি, অনেক বেশি। একটা মুসলিম দেশ হিসাবে, যেখানে আমাদের দেশে প্রচুর পরিমাণে গরু লালন পালন করা হয়, প্রচুর পরিমাণে গরুর উৎপাদন আছে, তো সেই হিসাবে কিন্তু আমাদের দেশে গরুর মাংসের দাম কিন্তু অনেক। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে গরুর মাংসের দাম 500 টাকা, 400 টাকা, নেপালে গরুর মাংসের দাম 100-200 টাকা, মায়ানমারে গরুর মাংসের দাম কম। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায় যে গরুর মাংসের দাম অনেক কম। তো আমাদের দেশে আসলে এই উদাহরণগুলো যুক্তিতে খাটে না, তর্কে খাটে না। এই উদাহরণগুলো বাস্তবেও আসলে কিছু করার নেই। মানুষের অভ্যাস হয়ে গিয়েছে বেশি দাম দিয়ে গরু মাংস কেনা, এবং কি বিক্রেতারাও এটাতে খুব ভালো একটা জায়গা খুঁজে পেলেন যে এই দেশে আসলে যত যাই বলেন না কেন বেশি দাম দিয়ে হলেও গরু মাংস বিক্রি করা যায়, এই সুযোগটা তারা নিচ্ছে। এদেশে যদি গরু মাংসের কেজি যদি 2000 টাকাও হয় তারপরও মানুষ কিনবে, কারণ মানুষের গরুর মাংসের প্রতি যে একটা সেন্টিমেন্ট কাজ করে, গরুর মাংসের প্রতি যে একটা ফ্যাসিনেশন কাজ করে, সেটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে পাওয়া যায় না। এটার অন্যতম কারণ দুটো। একটা হচ্ছে আমরা প্রতি কোরবানির ঈদে আমরা গরু জবাই দিয়ে থাকি, গরু মাংসের প্রতি আমাদের ধর্মীয় যে একটা বিষয় কাজ করে সেটা একটা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে গরু মাংসের যে টেস্টটা, সেটা আমাদেরকে যারা মুসলিম আছেন বা বাংলাদেশি যারা আছেন তাদেরকে আসলে অনেকটা আকর্ষণ করে। তো সেই হিসাবে আপনি বলতেই পারেন যে আমরা কি কলকাতার সেই আজকে থেকে 30-40 বছর আগের থেকে তারা যেটা শুরু করেছিল যে ভাগার হিসাবে জিনিসপত্র কেনা, একটা মাছ, বড় একটা মাছ তারা কিনবে না কলকাতার মানুষ, বিশেষ করে হিন্দুরা, তারা ওই মাছটাকে দোকানদাররা 10টা ভাগার করে, ওই 10টা ভাগারের ভিতর এক একটা ভাগারের মূল্য 100 টাকা বা 200 টাকা, সেই ভাগারটাই তারা কিনে আনেন। তো সেটিরই আধুনিক যে রূপান্তর, সেটা আমাদের দেশে স্বপ্ন করেছে। স্বপ্ন ভাগার সিস্টেম বলবো না, তারা একটা কম্বো প্যাকেজ করেছে যে 8 পিস গরুর মাংস, পাশে 3টে আলু বা 3 টুকরো আলু, সেই প্যাকেজের দাম অমুক টাকা, ধরে নিলাম 160 টাকা। তো এই 160 টাকা দামটা কিন্তু অত বেশি না, দামটা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে এখনকার মানুষের যে আর্থিক অবস্থা তার ভিতরে। তো এটি আসলে আমরা কিভাবে দেখি, বা আমরা মানুষ হিসাবে আমরা কি কলকাতা যে জিনিসটি আজকে থেকে 30-40 বছর আগে শুরু করেছি, আমরা কি সেই পথে এগোচ্ছি, নাকি আমাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, নাকি আমরা স্মার্ট হচ্ছি, আমরা আসলে কি হচ্ছি আমরা নিজেরাও জানি না আমরা কোন দিকে যাচ্ছি। তবে আমার কাছে অনেকেই এটা নিয়ে সমালোচনা করেছেন যে এটি আমাদের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার একটা অন্যতম উদাহরণ, এবং এর মাধ্যমে আমরা ডে বাই ডে পিছনে চলে যাচ্ছি। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমরা গ্রামীণ যে জীবনযাপন, সেটির থেকে আমরা নগরায়নে পা রেখেছি। মানুষ এখন হাতের কাছে সব কিছু পাচ্ছে, মানুষের ভিতর থেকে লজ্জাবোধ, মানুষের ভিতর থেকে সম্মান, সব কিছুই উঠে যাচ্ছে। তো সব কিছু মিলেই যেমনটি হওয়া দরকার ঠিক সেটাই হচ্ছে। আমরা কখনো চিন্তা করেছেন যে গরুর মাংস 3 পিস 5 পিস কিনে খাবেন, এরকম কখনো চিন্তা করেছেন? যে জিনিসটি চিন্তা করেন নাই সেটাই হচ্ছে। কখনো চিন্তা করেছেন যে
এই যে বিগত সরকার যেটি তারা এইভাবে পালিয়ে যাবে সেটি হয়েছে। অর্থাৎ যেটা চিন্তা করে না, কখনো চিন্তা করেছেন যে সৌদি আরবের মতো জায়গায় নাচ গান হবে, সিনেমা দেখানো হবে, এটা চিন্তা করেছেন? চিন্তা করেন নাই। তো যেই জিনিসটি আমরা চিন্তা করি না, আমি কখনোই চিন্তা করি নাই যে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রধানমন্ত্রী হবে বা রাষ্ট্রপতি হবে। এটি এটি যেটি আপনি চিন্তা করেন নাই, যেটি আপনার কল্পনার ভেতরে নেই, সেটি কিন্তু ঘটছে। তো বাংলাদেশের মতো জায়গায় এটি ঘটাটা খুবই স্বাভাবিক। অনেকেই আমাদেরকেও কিপটা বলবেন যে বাংলাদেশের মানুষ খুবই কিপটা। আমি গেস্ট হিসেবে গেছি, আমার বাজার থেকে 3 পিস মুরগি কিনে আনে, 4 পিস মুরগি কিনে আনে। এটি আমরা আগে আমাদের কাছে হয়তো লজ্জা লাগতো, সামনের দিনে হয়তো আমাদের লজ্জা লাগবে না। মেহমান আসলে আমরা বলবো যে দাঁড়ান, দুপুর হইতে তো আর 2 ঘন্টা বাকি, আমি 3 পিস মুরগির মাংস কিনে আনি বা 5 পিস গরু মাংস কিনে আনি, আপনি কয় পিস খাবেন জিজ্ঞেস করবো আমরা মেহমানকে। তো জিনিসগুলো আসলে খুবই হাস্যকর, খুবই লজ্জাজনক, খুবই সমসাময়িক এবং খুবই প্রাসঙ্গিক। সব কিছু মিলেই আমরা আজকের কথাগুলো বলতাম না। এগুলো অনেকেই কলকাতাকে কিপটা বলে থাকেন, অনেকেই হিন্দুদের কিপটা বলে থাকেন, হিন্দুদের ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো সেগুলো নিয়ে অনেকে কটাক্ষ করে থাকেন। কাউকে কটাক্ষ করা উচিত না। আপনার ভেতরে যখন কটাক্ষের চিহ্নটা থাকবে, আপনি একজন মুসলিম হিসেবে যদি নিজেকে দাবি করে থাকেন যে আমি একজন মুসলমান, তো মুসলমান হিসেবে আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত হিংসা জিনিসটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি বেহেশতে যেতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। তো ওই জন্য আমরা কাউকে ক্রিটিসাইজ না করি, কোনটা কোন সময় কার উপর এসে পড়ে বলা যায় না। যেটা আমরা এখন দেখছি, স্বপ্নের উদ্যোগটাকে খুবই সাধুবাদ জানাই। স্বপ্ন যেই বিজনেস স্ট্র্যাটেজিটা খাটিয়েছেন বা বিজনেস স্ট্র্যাটেজিটা মার্কেটে রান করেছেন সেটি প্রশংসনীয় এবং সেটি চলছে, ভালোই চলছে। ধন্যবাদ স্বপ্ন, ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন। আল্লাহ হাফেজ।